জমিদার বাড়ি দেখলেই জমিদারদের সেই অত্যাচার, নিপীড়ন এবং জুলুমের কথা মাথায় চলে আসে। 200-400 বছর আগের জমিদাররা এত পরিমাণেই নিষ্ঠুরতম অত্যাচার করত তাদের প্রজাদের উপর, যা শুনলে আপনিও রীতিমতোই একেবারে শিউরে উঠবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশের আনাচে কানাচে ব্যাপক পরিমাণে জমিদার বাড়ি রয়েছেন, যেগুলোর বয়স 2-4 থেকে 500 বছর পুরনো। আমাদের বসবাসরত এলাকা দোহারেও কিন্তু এরকমই একটা জমিদার বাড়ি রয়েছে, যা দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনেই উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের পাশেই অবস্থিত। এখানকার এই জমিদার বাড়িটিও 2 থেকে 300 বছর পুরনো। বাংলাদেশে যতগুলো জমিদার বাড়ি রয়েছে, প্রত্যেকটা জমিদার বাড়ির বয়সেই কিন্তু এরকম 2-4 থেকে 500 বছর পুরনো। বয়সের ভারে এই বাড়িগুলো একেবারেই নুইয়ে পড়েছে। দোহারের অভ্যন্তরীণ এই জমিদার বাড়ি আজকে আমরা পরিদর্শন করতে এসেছি। এই জমিদার বাড়ির চতুর্দিকেই রয়েছে জনবসতি। জনবসতির অধিকাংশ মাত্রাই হচ্ছে হিন্দু সম্প্রদায়ের লোক। আসলে জমিদার বাড়িগুলোর অধিকাংশই হিন্দু সম্প্রদায়ের। এখানকার এই জমিদার বাড়ির চতুর্দিকে মানবের জনবসতি থাকলেও মানুষ কিন্তু এটার ভিতরে প্রবেশ করতে বরাবরই ভয় পায়। ভয় পাওয়ার অন্যতম কারণ হলো এই বাড়ির ভেতরে সচরাচর কেউ প্রবেশ করে না, যার ফলে চতুর্দিকেই আসলে লতাপাতা এবং গাছ দিয়ে ঘিরে রয়েছে। চতুর্দিকে লতাপাতায় বেষ্টিত থাকার কারণে দিনের বেলাতেই একেবারে অন্ধকার মনে হয়। আমি আসলে সেখানে দাঁড়িয়ে নির্বাক দৃষ্টিতে দেখছিলাম যে তৎকালীন জমিদাররা কত বড় বড় প্রাসাদ তৈরি করেছিল। আসলে তাদের এই তৈরিকৃত প্রাসাদের মতো বিশাল বড় হৃদয় যদি তাদের মাঝেও থাকতো, তাহলে তৎকালীন সময়ে প্রজাদের আসলে এত পরিমাণে অত্যাচার এবং নিপীড়ন সহ্য করতে হতো না। এই জমিদার বাড়ির ইতিহাস ওখানকার কোনো মানুষেরই আসলে জানা নেই। ওখানকার বসবাসরত বেশ কয়েকজনের কাছে জিজ্ঞেস করলাম, আপনারা কি এই বাড়ি সম্পর্কে তেমন কিছু জানেন? তারা কিন্তু এক বাক্যে বলে দিল যে এই বাড়ির বয়স 2 থেকে 400 বছর পুরনো, যার ফলে একেবারে পূর্বের ইতিহাস আমাদের কারোরই জানা নেই। তারপরেও যেহেতু পরিদর্শনে এসেছি, এর একটু আধটু ইতিহাস না জানলেই নয়। এর জন্য আমরা পর্যবেক্ষণের মাধ্যমে চতুর্দিকে আসলে ঘুরতেছিলাম যে এরকম কোনো লোক পাওয়া যায় কিনা যে কিন্তু একটু হলেও ইনফরমেশন দিতে পারবে। ওখানে দাঁড়িয়ে ভিডিও করাকালীন পাশের বাসা থেকেই বেশ কয়েকজন মহিলা মানুষ বের হয়ে জিজ্ঞেস করলেন, আপনারা কি করতেছেন? তো আমি খুব সহজেই তাদের উত্তর দিলাম যে বেশ পুরনো একটি বাড়ি, খুব অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখতেছি আর হিসেব করতেছি যে এই বাড়ির জমিদার কে ছিলেন, আর একটু জানারও চেষ্টা করতেছি। তো আপনাদের মধ্যে এরকম কোনো ব্যক্তি আছে কি যে আসলে এই বাড়ি সম্পর্কে 2-4টা তথ্য দিতে পারবেন? সেই মহিলাগুলোও কিন্তু এক বাক্যে বলে দিল যে আমরা কিন্তু এখানকার নবীন, আসলে প্রবীণ এখানে কেউই নেই। তারপরেও একটা লোক আপনারা খুঁজে পেতে পারেন যার কাছ থেকে একটু আধটু হলে ইনফরমেশন জানতেও পারেন। তো আমরা সেই লোকটাকেই আসলে খুঁজতেছিলাম যে যার কাছ থেকে ইনফরমেশন জানা যাবে। বেশ খানিকটা সময় খোঁজাখুঁজির পরে সেই লোকের সন্ধান আমরা পেয়েছিলাম এবং তিনি খুব সুন্দর একটা ইনফরমেশন দিয়েছিলেন। তিনি বলেছিলেন এখানকার আসলে যিনি জমিদার ছিলেন তার নাম ছিল বাবু সচেন্দ্রলাল সাহা। ধন সম্পত্তির দিক থেকে তিনি ছিলেন প্রাচুর্যময়, যার ফলে তাকে কিন্তু সচিবাবু বলেই সবাই জানত। তৎকালীন সময়ে স্থানীয় জনসাধারণরা কিন্তু তাকে সচিবাবু বলেই অভিহিত করতেন। ভারতীয় উপমহাদেশে এরকম পুরনো বাড়ির কিন্তু অভাব নেই। বাংলাদেশের অভ্যন্তরীণ যে বাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পরিত্যক্ত, আর এখানকার যে জমিদার বাড়িটি সেটিও কিন্তু এখন সরকারি জায়গা হিসেবেই বিবেচিত। আমি এতদূর পর্যন্ত যে কয়টি জমিদার বাড়ি পরিদর্শন করেছি, প্রত্যেকটাই দেখেই আসলে অবাক হয়েছি। তাদের যে কারুকাজ ছিল, তাদের যে বুদ্ধিদীপ্ত ছিল, সবগুলোই কিন্তু প্রশংসনীয়। ঘরের ভেতরের যে কারুকাজ, যে সাজানোর স্টাইল, সেগুলো কিন্তু অন্যান্য বর্তমান প্রজন্মের থেকে সেগুলো একেবারেই আলাদা ছিল। এই জমিদার বাড়িটি যেহেতু সরকারি সংরক্ষিত এলাকা, যার ফলে কিন্তু এখানে প্রবেশ একেবারেই নিষেধ। সরকারি কার্যক্রম চলাকালীন হয়তোবা ভিতরে প্রবেশ করাও যেতে পারে,
কিন্তু আমাদের আগমন ঘটেছিল পরন্ত বিকেলে, যার ফলে সেখানকার অফিসিয়াল কার্যক্রম টোটালি বন্ধ ছিল, আর যার ফলে আমরা কিন্তু ভিতরেও প্রবেশ করতে পারিনি। লোকমুখে শোনা যায় ভিতরে প্রবেশ করা একেবারেই নিষেধ, কারণ ভিতরে রয়েছে ভূত প্রেত। একটা লোক এরকম একটা মন্তব্য করে বসলেন যে ভিতরে প্রবেশ করতে পারলেও সেখানে কোনো ছবি তুলতে পারবেন না। আমি তাকে জিজ্ঞেস করলাম কেন ছবি তোলা যাবে না। তিনি বললেন যে ভিতরে আসলে ভূত প্রেত রয়েছে, তো যার কারণে প্রত্যেকটা ছবি আপনার অন্ধকার আসবে। আমরা কিন্তু নিজেরা ট্রাই করেছি। তো তার বলা এই বক্তব্য অনুযায়ী আমার কিন্তু ভিতরে ব্যাপক পরিমাণে আগ্রহ জন্মেছে। শুধু ছবি তোলা নয়, আমি কিন্তু একেবারে ডিরেক্ট ভিডিওই করে আনবো, কারণ দেখি এর ভিতরে কি রয়েছে। আর এই জায়গা পরিদর্শনকালে বেশ কয়েকজন মহিলাদের সাথে সাক্ষাৎ হয়েছিল। তারা বলেছে যে আপনারা কিন্তু ভুলেও ভিতরে যায়েন না, কারণ এখানে কিন্তু দেবদেবী রয়েছে হয়তোবা, অথবা সাপ অথবা অন্য কিছু থাকতে পারে। তো ভিতরে গিয়ে রিস্ক নেবার দরকার নেই। কিন্তু দেখা যায় যে এই বিষয়গুলোর প্রতি আমার ব্যাপক পরিমাণে ইন্টারেস্ট রয়েছে। তাদের বক্তব্য শুনে আমার তো আরও আগ্রহ জন্মেছে বেশি যে আমার ভিতরে যেতেই হবে, এবং শুধু পিকচার নয়, সেখানে আমি ভিডিও করেই দেখাবো ইনশাল্লাহ। আসলে বাংলাদেশের অভ্যন্তরীণ যতগুলো জমিদার বাড়ি রয়েছেন তার মধ্যে বেশ কিছু সংরক্ষিত করা হয়েছে, কিন্তু এখনও অনেক জমিদার বাড়ি রয়েছেন যেগুলো আসলে সংরক্ষণ বা সংস্কার করা হয়নি, যার কারণে এখানকার এই দালানের যে ইটাগুলো রয়েছেন সেগুলো কিন্তু একেবারে বয়সের ভারে নুইয়ে পড়তেছে। সংস্কারের অভাবে এই বিল্ডিং অথবা এই দালান কিন্তু ঝুঁকিপূর্ণ দালান হিসেবেই বিবেচিত হচ্ছে। বাইরে থেকে দেখলে স্পষ্ট দেখা যায় যে দেয়ালের ঘা ঘেঁষে রয়েছে ব্যাপক পরিমাণে লতাপাতা, যেগুলো কিন্তু দেয়ালের সক্রিয়তাকে বরাবরই আসলে নষ্ট করে দিচ্ছে। আর এভাবেই কিন্তু এই বিল্ডিংগুলো বিলুপ্ত প্রায় হয়ে যাবে একসময়। তো আমাদের স্থানীয় প্রশাসনিক কার্যালয় অথবা সরকার কর্তৃক যে পদক্ষেপগুলো রয়েছেন সেগুলোর মাধ্যমে কিন্তু এই বাড়িগুলো আসলে সংরক্ষিত এলাকা হিসাবে নির্ধারণ করা যেতে পারে, এবং এগুলো সংস্কারের মাধ্যমে পরিদর্শন কেন্দ্র হিসাবেও উপস্থাপন করা যায়। এমনিতেই তৎকালীন সময়ে যে ব্যবহৃত জিনিসপত্র ছিল সেগুলো কিন্তু ব্যাপক পরিমাণে শক্ত, যার কারণে 200-500 বছর পরেও কিন্তু এই বিল্ডিংগুলো এখনও সক্রিয়ভাবে দণ্ডায়মান। তো আসলে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়েই বিদায় নিতে হবে, কারণ এখানে কিন্তু আমি ভিতরে প্রবেশ করতে পারিনি। নেক্সট এপিসোডে অবশ্যই ভিতরে প্রবেশ করব, এরকম একটা সময় নিয়েই যাব যে ভিতরে প্রবেশ করা যায় এবং মানুষের ভুল ধারণাগুলোকে একেবারে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া যায়। তো সেই প্রতিজ্ঞা নিয়েই থাকছে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।